ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো যে ভারত থেকে এবং ভারতের উপর দিয়ে নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ আমদানি করে, তো ভারতের ন্যাশনাল গ্রিড ব্যবহার করে সেই বিদ্যুৎটা বাংলাদেশে আসে। তো ভারত সরকার এখন তাদের গ্রিড ব্যবহারের জন্য বাংলাদেশের কাছ থেকে একটা চার্জ নেবে এবং সেটা দুই পক্ষ মিলে সম্প্রতি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে আমরা যেহেতু ভারত থেকে বিদ্যুৎ আনি, ভারতের গ্রিড ব্যবহার করে তাদেরকে আমরা একটা চার্জ আমাদেরকে দিতে হবে বাংলাদেশকে। তো এ বিষয়ে টিভিএসে স্পেশাল নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ ভাই। আমরা তাকে স্টুডিওতে পেয়েছি, তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি যে ভারত হচ্ছে একটা চার্জ ইম্পোজ করতেছে বা বাংলাদেশের সাথে নেগোসিয়েশন করে এটা চূড়ান্ত হয়ে গেছে যে আমরা প্রতি হচ্ছে ইউনিট বিদ্যুৎ আমদানির জন্য আমরা তাদেরকে একটা চার্জ দেব। কিন্তু আমি হচ্ছে এটা আপনি একটু ডিটেলস বলবেন যে আমাদেরকে কি পরিমাণ চার্জ দিতে হবে প্রতি ঘন্টায় বা প্রতি মাসে কি পরিমাণ অর্থ এই জন্য আমাদের এডিশনাল ব্যয় করতে হবে, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাবো। কিন্তু আমার যেটা হচ্ছে মেজর কোশ্চেন যে আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করি বেশ আগে থেকে, এখন হঠাৎ করে এই ধরনের চার্জ এত বছর ছিল না, এখন কেন আরোপ হলো? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা প্রথম কোশ্চেন করছেন সেটা হচ্ছে বলি, ভারত যে চার্জটা আরোপ করছে এটি হচ্ছে নাম হচ্ছে সেটেলমেন্ট নোডাল এজেন্ট চার্জ। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে আপনি যে গ্রিডের কথা বলছিলেন, এই গ্রিড ব্যবহার করার জন্য চার্জ, মিটারিং যে করা হয় যে আপনাকে আসলে কত বিদ্যুৎ দেওয়া হলো এর যে হিসাবটা করা হয়, বা আপনার আর্থিক এবং বিদ্যুতের যে অ্যাকাউন্টিং, এই হিসাবগুলো যে করা হয়। আপনি তো ভারতের একটা গ্রিড ব্যবহার করে বা একটা সঞ্চালন লাইন ব্যবহার করে আপনার দেশে বিদ্যুৎ আসছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ওই সঞ্চালন লাইনে যে পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয়েছে, আপনি কি তার পুরোটাই কি আপনার দেশে পৌঁছেছে কিনা, আপনি পেয়েছেন কিনা, এর যে অ্যাকাউন্টিং, এই সমস্ত কার্যক্রমের জন্য এই চার্জটি দিতে হবে। এর পরিমাণ হচ্ছে, শব্দটা এরকম যে হচ্ছে প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ভারতীয় হচ্ছে আধা পয়সা, মানে আধা পয়সা, 1 পয়সার অর্ধেক। ওখানে এরকম লেখা যে 0.005 রুপি, তাতে হচ্ছে আধা পয়সা হয়। তো প্রতি ইউনিট হচ্ছে, আপনি জানেন নিশ্চয় যে 1 কিলোওয়াট ঘন্টা, মানে আপনি কোনো একটা কাজে যদি 1 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করেন তাকে বলা হয় 1 ইউনিট বিদ্যুৎ। তো আমরা ভারত থেকে এই যে গ্রিডগুলো ব্যবহার করব, ভারতের মধ্য দিয়ে বা ভারত থেকে হোক, সব কিছু মিলিয়ে আমাদের 1160 মেগাওয়াট, যেটা আপনি যদি ইউনিটে রূপান্তর করেন সেটি আসলে গিয়ে পড়বে প্রায় আপনার প্রায় 1,16,00,000 বা এর একটু বেশি গিয়ে পড়ে, এরকম প্রতি ইউনিট হয়ে যায়। আমাদের মূল্যটা আসলে কোনো দিন বা সপ্তাহ বা মাস বা বাৎসরিক না। আপনি সারা বছর যদি 1 ইউনিট বিদ্যুৎ নিয়ে আসেন, আপনি 1 ইউনিটের চার্জ দিবেন। আপনি যদি দৈনিক 10,000 ইউনিট বিদ্যুৎ নিয়ে আসেন, তাহলে 10,000 ইউনিটের বিদ্যুৎ হবে। আপনার চার্জটা পরিশোধ করবেন মাসিক ভিত্তিতে, ফলে 1 মাসে আপনার দেশে যত ইউনিট বিদ্যুৎ আসবে তার বিপরীতে আধা পয়সা করে দিতে হবে। আমরা একটা হিসাব করে দেখেছি যে 1160 মেগাওয়াট বিদ্যুৎ যে যদি আমরা পূর্ণ ক্ষমতায় আনা হয়, অর্থাৎ 1160 মেগাওয়াট বিদ্যুতের চুক্তি আছে আমাদের বিভিন্ন জায়গা থেকে আনার, এর পুরোটাই যদি আমরা আনি তাহলে দৈনিক প্রতি ঘন্টায় আমাদের 5,800 রুপি বা বাংলাদেশি টাকায় 7,360 টাকা এরকম প্রতি ঘন্টায় দিতে হবে। এটি হচ্ছে আপনি যেটা পরে কোশ্চেনে বললেন যে মেজর কোশ্চেন আপনার বলছেন। হ্যাঁ, যে আমার কথা হলো যে আমরা ভারত থেকে অনেক বছর ধরে বিদ্যুৎ ইম্পোর্ট করি। তো এখন হঠাৎ করে ভারতের সাথে আমাদের রিলেশনও এক ধরনের টানাপোড়েন চলছে। তো এই সময় হঠাৎ করে এরকম চার্জ আরোপ, এটা কি আসলে রাজনৈতিক নাকি মানে
প্রক্রিয়াগত জি। অন্তর্ভুক্ত কিনা। হ্যাঁ, আমি এই বিষয়টা আমারও ছিল। আমি যখন এই নিউজ করি তখন আমি বিদ্যুৎ বিভাগ বা অন্যান্য সংশ্লিষ্ট যারা তাদের সঙ্গে আলাপ করেছিলাম। তো আমি যে নথিপত্র দেখেছি সেখানেও আমি দেখলাম এই প্রসঙ্গটি উল্লেখও আছে। এখানে এই চার্জটা আরোপ করা নিয়ে ২০২৩ সাল থেকে ভারতের যে বিদ্যুৎ নিগম আহ, তারা হচ্ছে অর্থাৎ ভারতের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনপিটি বিদ্যুৎ নিগম এরকম তাদের নাম, তারা হচ্ছে এটি নিয়ে বাংলাদেশের যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তাদের সঙ্গে ২০২৩ সালের থেকেই আলোচনা করে আসছে। এবং প্রথমে হচ্ছে এই ভারতীয় জাতীয় বিদ্যুৎ সঞ্চালনকারী কর্তৃপক্ষ বা ওই বিদ্যুৎ নিগম যারা তারা বাংলাদেশের কাছে এই চার্জ প্রতি ইউনিটে ১ পয়সা করে, ভারতীয় পয়সা ১ পয়সা করে দাবি করেছিল। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ তারা এটা দর কষাকষি বলেন অথবা আলাপ আলোচনার ভিত্তিতেই বলেন, এটিকে আধা পয়সায় নির্ধারণ করেছে। এইটা আপনি যে রাজনৈতিক প্রেক্ষাপট বললেন, এই আলোচনাটা আসলে মাঝখানে মানে গতি পায়নি। ২০২৩ সালের পরে ২৪ সালে তো বাংলাদেশের সরকারের বিশেষভাবে পরিবর্তন ঘটেছে এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিল। তাদের সঙ্গে ভারতের সম্পর্ক বা ওই সময় বিদ্যুৎ দেওয়া নেওয়া ইত্যাদি কারণে খুব বিশেষ গতি পায়নি। এখন নির্বাচিত সরকারের সঙ্গে আবার হচ্ছে ভারত কর্তৃপক্ষ এই আলোচনাটা তুলেছে এবং তারা জরুরি ভিত্তিতে এই চুক্তিটা করার জন্য বলেছেন যে এই চুক্তিটা করতে হবে। আমি খোঁজ নিয়েছিলাম যে আসলে আমরা এর আগে যে বিদ্যুৎ বা তাদের সঞ্চালন লাইন ব্যবহার করেছি সেই কারণে যত ইউনিট বিদ্যুৎ আমরা তাদের দেশের মাধ্যমে আমদানি করেছি সেই কারণে কি আমাদের হচ্ছে কোনো ধরনের পে করা লাগবে কিনা। একজন কর্মকর্তা বলেছেন যে হ্যাঁ এটা করা লাগবে, আরেকজন কর্মকর্তা বলেছেন যে এটা আলোচনা চলছে যে আমরা চুক্তি কার্যকর হওয়ার পরের থেকে এই মূল্য পরিশোধ করব। যদি আলোচনা করে সেটি আমরা মানে রাজি করাতে পারি তাহলে হয়তো আমাদের লাগবে না, এরকম একটি পরিস্থিতি। এখানে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কর্মকর্তারা খুব বলছেন না, কিন্তু আকার ইঙ্গিতে তারা যেভাবে বলছেন যে এই চুক্তিটা না হওয়ার পেছনে বাংলাদেশের যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে হয়তো এই চুক্তিটা আরও আগে হয়ে যেত, পিডিবি হয়তো আরও আগেই করে ফেলতো, কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তন বা নতুন সরকার দায়িত্ব নেওয়া এই সমস্ত কারণে চুক্তি হতে দেরি হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা জানি যে ভারতের উপর দিয়ে তো হচ্ছে নেপাল ভুটানেরও হচ্ছে বিদ্যুৎ যায়, এরকম হয়তো কিছুটা আছে। তো ভারত কি নেপাল ভুটানের ক্ষেত্রেও কি একই ধরনের চার্জ? আমি যে নথিটা দেখেছি এই বিষয়ক, সেখানে আমি দেখেছি এই রেফারেন্সটা আছে এবং তাদের ক্ষেত্রেও ভারতের সাথে নেপালের এই ধরনের একটা চুক্তি আছে, আবার একইভাবে ভুটানের সাথেও চুক্তি আছে এবং তাদের ক্ষেত্রেও এই একই ধরনের চার্জ। এই চার্জের পরিমাণ কিন্তু এই আধা পয়সা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য। এবং আমরা যদি ভারতের উপর দিয়ে আপনার ইসের থেকে নেপাল থেকে বা ভুটান থেকে যদি বিদ্যুৎ আনি, আমাদের তো চুক্তিও আছে নেপালের সাথে এবং ভুটানের সাথে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের চার্জই দেব, দিয়ে সেই বিদ্যুৎ আমরা গ্রহণ করব। আচ্ছা, আমরা একদম শেষ সময় চলে আসছি আপনার কাছে। সর্বশেষ যেটা জানতে চাবো যে আপনি সচিবালয়ে নিউজ করেন, আপনি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এর নিউজও করেন। তো ভারতের সাথে আমাদের এক ধরনের রাজনৈতিক টানাপোড়েন চলছে। ভারত সরকার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে দাওয়াত করেছে এবং হচ্ছে দ্বিপাক্ষিক সফরেও দাওয়াত করেছে এবং এটা নিয়ে উনি যাবেন কি যাবেন না এখনও ডিসিশন হয়নি। বাংলাদেশের দিক থেকেও বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদি হত্যার আসামিদের ফেরত দিতে হবে সহ কিছু দাবি উল্লেখ করে হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলছে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, রাষ্ট্রীয় পর্যায়ে যে দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক, সেইগুলি আসলে কেমন চলছে? যেমন বিদ্যুৎ আমরা দেখছি যে কিন্তু বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ পাচ্ছে চুক্তি অনুযায়ী, এবং জ্বালানি তেল যেটা পাইপলাইনে আসার কথা সেটা পাচ্ছে। এই বাণিজ্যিক যে চুক্তিগুলি সেইগুলি আসলে ঠিকঠাক মতন পরিপালিত হচ্ছে কিনা, বা গঙ্গার পানি দেখুন, আসলে আগামী হচ্ছে 30 ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হবে
এরপরে হচ্ছে বাংলাদেশকে আবার এই পানি চুক্তি, শুধু বাংলাদেশকে না, বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষকে এই পানি চুক্তি করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী ইতিমধ্যে এই নিয়ে মন্তব্য করেছেন। উনি প্রত্যাশা করেন যে এই চুক্তিটি স্বাভাবিকভাবেই নতুন একটি চুক্তি হবে। চুক্তি নবায়নের কথা কিন্তু উনি বলেন নাই, উনি বলেছেন স্বাভাবিকভাবে নতুন একটি চুক্তি হবে, এটি ওনার প্রত্যাশা। নবায়ন বলতে হচ্ছে আগের চুক্তিটি যেমন আছে ঠিক সেই রকমই একটা চুক্তি পরবর্তীতে কার্যকর একটা নতুন মেয়াদ বাড়ায় নেওয়া শুধু। আর উনি বলেছেন যে নতুন একটি চুক্তি হবে, এটি ওনার প্রত্যাশা। আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি সর্বশেষ একটি ব্রিফিংয়ে এই ধরনের একটি প্রশ্ন ওনাকে করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। উনি সেখানে বলেছেন যে এই চুক্তিটি হচ্ছে উভয় দেশের জন্য প্রয়োজন এবং এটি স্বাভাবিকভাবে হবে। এই রকম বক্তব্য দুই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দুজন সংশ্লিষ্ট ব্যক্তির থেকে পাওয়া গেছে। আপনি যে দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা বলছেন, ভারতের আসলে সাথে চুক্তি করে আমরা আমদানি করি, ধরেন আপনি বললেন যে বিদ্যুৎ এবং আমাদের জ্বালানি তেল, এর বাইরে আমাদের বাণিজ্যিক যে রকমের সম্পর্ক বা অন্য আরো কিছু চুক্তি আছে, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, হ্যাঁ, এই সেইগুলো এখন ট্রানজিট ট্রান্সশিপমেন্টের যে চুক্তিগুলো আছে সেগুলো আসলে মানে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের নদী, এগুলো ব্যবহার করে ভারতের ব্যবসা বাণিজ্য করা, এই ধরনের প্রেক্ষিত সেগুলো আসলে আমরা গত কয়েক বছর ধরে দেখছি, যে কয়েক বছর বলতে গত 2 বছর ধরে দেখছি এই ধরনের ঘটনা বাংলাদেশের সাথে ভারতের ঘটছে না বা ভারত করছে না। ভারতের সাথে স্বাভাবিক যে ব্যবসা বাণিজ্য সেটি কোনো কোনো ক্ষেত্রে একটু অসুবিধার মধ্যে পড়েছে বা আগের তুলনায় কম হয়েছে। সর্বশেষ যে অর্থ বছর গেল 2025-26, এই অর্থ বছরের দ্বিপাক্ষিক যে বাণিজ্য সেটি আগের তুলনায় 2023-24 বা 24-25 অর্থ বছরের তুলনায় বাণিজ্যের পরিমাণ এখানে তুলনামূলকভাবে কম। এর ব্যাখ্যা হিসেবে কেউ কেউ বলেছেন, আপনি যেটা বলছিলেন যে দুই দেশের মধ্যে সম্পর্কের ঘাটতি বা সম্পর্কের টানাপোড়েন এ কারণেও হতে পারে। আবার কেউ কেউ বলেছেন বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড তুলনামূলকভাবে মানে একটু কি বলা যায়, গতিটা সেরকমভাবে নেই, স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশের এক্সপোর্ট খুব বেশি বাড়েনি, ফলে বাংলাদেশের চাহিদা কমে যাওয়ার কারণে ওই দেশ থেকে ইম্পোর্টও কম হয়েছে, বাংলাদেশ থেকে আবার ভারতে এক্সপোর্টটাও কম হয়েছে। এই দ্বিপাক্ষিক বাণিজ্যের সাথে আবার এক ধরনের বাণিজ্য আছে যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে যান এবং তারা স্বাভাবিক কেনাকাটা করে দেশে ফেরেন, সেই বাণিজ্যও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমগুলোতে, সংবাদ মাধ্যমগুলোতে রিপোর্ট হয়েছে কলকাতার অনেক ব্যবসা কেন্দ্রগুলো এখন মানে স্বাভাবিক ব্যবসার মধ্যে নেই বা তারা আগের থেকে তাদের ব্যবসা বাণিজ্য কম হচ্ছে। তাদের ব্যবসায়ীরা বলছেন যে ভারতের যারা বাংলাদেশের যে সমস্ত পর্যটক ওখানে যেতেন বা বিভিন্ন কাজের জন্য যেতেন, তারা কেনাকাটা যেগুলো করতেন সেইগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বা না থাকার কারণে তাদের ব্যবসা এক ধরনের ধীরগতিতে চলছে। রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখেছি যে ভারত থেকে কিন্তু বাড়তি ডিজেল এই সংকটময় সময়ে কিন্তু সরকার পেল। আমরা দেখেছি ভারত থেকে কিন্তু সরকার চাল আমদানির একটি অনুমোদন দিয়েছিল বা আরও কয়েকটি কেনাকাটা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা ছোট করে হলেও আমরা দেখেছি। ফলে একেবারেই যে এই সমস্ত ব্যবসা বাণিজ্য মানে নেই সেরকমও যেরকম না, আবার আগের মতন একই সমানভাবে চলছে সেরকমটাও না, কিন্তু ভারতের সাথে ব্যবসা বাণিজ্য চলছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানলাম যে আমরা যে ভারত থেকে এবং ভারতের উপর দিয়ে যে নেপাল ভুটান থেকে যে বিদ্যুৎ আমদানি করি সেক্ষেত্রে আমাদেরকে একটা এডিশনাল চার্জ দিতে হবে। দুপক্ষ নেগোসিয়েশন চূড়ান্ত করছে এবং হয়তো খুব দ্রুত সেটা চুক্তি হবে। প্লাস হচ্ছে ভারতের সাথে আমাদের সামগ্রিক ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আমাদের শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।